স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব হামজাকে ঘিরে দেশের ফুটবলে বড় বিষয়, বড় স্বপ্ন। আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি, আপনাকে স্বাগত আমাদের শোতে। ধন্যবাদ। ঠিক যেমনটা বলছিলাম, আজকে কিন্তু আমাদের শোয়ের একটা বড় অংশ জুড়ে থাকবে হামজা চৌধুরী। কেননা আসলে ফুটবলে সে হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছে ফুটবল ফেডারেশন, এবং সেই চেষ্টারই কিন্তু একটা ফলপ্রসূ আমরা দেখতে পাচ্ছি হামজার ইনক্লুশন টিমে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ইনক্লুশন তো অবশ্যই বড় একটা ব্যাপার আমাদের জন্য, এবং হামজা যেদিন থেকে আসলে বাংলাদেশে খেলার ছাড়পত্র পেয়েছে ফিফা থেকে, তারপরে থেকেই দেখবেন যে বাংলাদেশের ফুটবলের চিত্রটা কিন্তু আস্তে আস্তে একদম, এবং তারপরে যখন সে এন্ট্রি করে বাংলাদেশে, প্রথম যেদিন সে সিলেটে আসে, তারপর থেকে দেখবেন আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে স্পোর্টসে বড় টপিক হামজা। এবং ইভেন্চুয়ালি দেখেন আমরা যে ওই 80 দশক বা 90 দশকে যে ফুটবলের উত্তেজনা বলি, বা পরবর্তী সময় আমরা যখন খেলেছি 2000 পরের সময়টাও যদি দেখেন যে ফুটবলের প্রতি মানুষের যে আগ্রহ কেন্দ্রবিন্দু ছিল, আমার কাছে মনে হয় যে ওইটা ফিরে আসছে হামজাকে কেন্দ্র করে। এবং আপনি যদি ওভারঅল দেখেন যে একটা মানুষ একটা দেশে ফুটবলকে কিভাবে বদলে দিতে পারে, এটা অফ দ্য ফিল্ড কিন্তু সেটা আসলে আমরা অলরেডি প্রমাণ পেয়ে গিয়েছি। এবং নট অনলি হামজা, শুধু আশাতে যে দেখবেন যে তার ব্র্যান্ড ভ্যালু বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্পন্সরশিপ বলেন, সবকিছু কিন্তু বদলে গেছে, নড়েচড়ে বসেছে। এবং অলরেডি কিন্তু দুইটা ব্যাংক কিন্তু অলরেডি ফুটবলের সাথে রিলেটেড হয়ে গেছে। জাতীয় দলে এতদিন কিন্তু কোনো স্পন্সরশিপ ছিল না, ইউসিবি ব্যাংক কিন্তু অলরেডি স্পন্সরশিপ করে ফেলেছে 5 ইয়ার্স। সো হামজা ইজ এ বিগ নেম, এবং পোস্টার বয় এখন বাংলাদেশে বলা যায় হামজা চৌধুরীকে। ডেফিনেটলি এটার অন্যতম কারণ হলো দেখেন বিশ্বের 1 নম্বর লিগ হলো ইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ। তো সেইখানে সে দীর্ঘ সময় ধরে খেলছে, 2017 সাল থেকে সে কিন্তু 2025। ইটস নট এ জোক, মানে আমাদের দেশে একজন প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ, লেস্টার সিটি এফএ কাপ উইনার, সবকিছু মিলিয়ে তার যদি মানে প্লেয়িং ব্যাকগ্রাউন্ডও বলেন, এমন যদি হিউজ এক্সপিরিয়েন্স, তো সবকিছু মিলে যে হামজার এন্ট্রিটা আমাদের দেশে যথেষ্ট মানুষ খুব ভালোভাবে নিয়েছে। তো এখন ব্যাপারটা হয়েছে যে এইটাকে আসলে আমাদেরকে ক্যাশ করতে হবে এবং কন্টিনিউ করতে হবে। আসলে হামজাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছি, হামজাকে ঘিরেই এখন বাংলাদেশের ফুটবলটা আসলে ওইভাবে হয়তো কোচ প্ল্যানিং করবেন হামজাকে ঘিরে, যতটুকু বোঝা যাচ্ছে। তার উপরে কি এটা প্রেসার ক্রিয়েট করতে পারে কিনা, এবং হামজাকে নিয়ে আসলে স্বপ্ন কতটুকু দেখা উচিত? দেখেন রাতারাতি তো সব, হ্যাঁ রাতারাতি কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে না, রাতারাতি চেঞ্জ হবে না, বাট ইটস দ্য টাইম যে আমার কাছে মনে হয় যে চেঞ্জ এভাবেই করতে হবে। কারণ আমাদের তো লাস্ট অনেক বছর ধরে কিন্তু আন্তর্জাতিক ফুটবলে সাকসেস নাই। তো সাকসেস পেতে হলে হামজার যেহেতু এখানে চলে আসছে, আরো কিছু প্লেয়ার কিন্তু অলরেডি এখানে রিলেটেড হচ্ছে, সুতরাং তাদের সমন্বয়ে যদি আমার কাছে মনে হয় রিসেন্টলি আমাদের সাফ ফুটবল রয়েছে, এশিয়ান গেমস, এশিয়ান কাপ বাছাই পর্বের আরো হ্যাঁ ম্যাচ রয়েছে, তো এইগুলিতে যদি আমরা কিছু রেজাল্ট পাই, তখন দেখবেন যে মানুষের ভালোবাসার প্রমিনেন্টটা কিন্তু আরো বেড়ে যাবে ফুটবলের প্রতি। মানুষের যে ফুটবলের প্রতি কিন্তু আসলে এমিলি বাংলাদেশের মানুষের কিন্তু আগ্রহ আছে, রাত জেগে তারা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে, স্প্যানিশ লিগগুলো দেখছে। বাংলাদেশের ফুটবল নিয়ে হয়তো আলোচনা একটু কমই হয়ে থাকে, যদিও বাংলাদেশের ফুটবল ফ্যানরাও কিন্তু আছে যারা কিন্তু আসলে বাংলাদেশ ফুটবলকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, সেটারও প্রতিশ্রুতি, সেটারও কিছু ব্যাপারে আমরা কথা বলবো আপনার সঙ্গে। তবে হামজা আসলে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পরে কেমন উন্মাদনা আসলে দেখিয়েছেন বাংলাদেশের মানুষ, সেটা একটু দেখে আসতে চাই। আমার খুব ভালো লাগছে যে আপনার সব যাইছে, আমার দেখার লাগে বাংলাদেশ জিন্দাবাদ। দেশের ফুটবলের নতুন ফেরিওয়ালা হামজা চৌধুরী, তার হাত ধরেই ফুটবলের নতুন যুগের পথে পা বাড়াতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাংলাদেশে এসে গোটা জাতিকে নতুন স্বপ্ন দেখাচ্ছে এই মহাতারকা। সিলেটের স্নানঘাটে পৌঁছানোর পরে আনন্দ উল্লাসে মেতে ওঠে এলাকার সাধারণ মানুষ। সেখানে হামজাকে দেয়া হয় সম্বর্ধনা। মঞ্চে হামজা চৌধুরী ছিলেন বেশ উৎফুল্ল। সাধারণ মানুষ বলছেন এই হামজাই ফুটবল পায়ে বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। এলাকার যে আনন্দের একটা বন্যা এবং আনন্দের একটা জোয়ার বয়ে রয়েছে, ওনাকে এক নজর দেখার জন্য। আমাদের বাংলাদেশের হয়ে খেলে আমাদের দেশের মান এবং সম্মান করিয়ে এই বিশ্বে, বহির্বিশ্বে উনি সম্মান অর্জন করবেন। অনেকেই স্বপ্ন দেখছেন একদিন বাংলাদেশও খেলবে বিশ্বকাপ।
আর আমরা এখন আশাবাদী আল্লাহর কাছে যে হামজা ভাই যেহেতু আমরা বাংলাদেশ টিমের সাথে খেলবে আমরা বাংলাদেশ বিজয়ী হবে, আমরা আশাবাদী। প্রবাসী এবং দেশীয় ফুটবলাররা মিলে বাংলাদেশ দলটাকে আরো ভালো লেভেলে নিতে পারবে বলে আমরা আশাবাদ করি। সব আনুষ্ঠানিকতা শেষে 2-1 দিনের মধ্যে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিবেন হামজা চৌধুরী। সুখন সরকার, নিউজ 24। রাইট, আসলে বাংলাদেশের মানুষের আগ্রহ এখন ফুটবল কেন্দ্রিক, যেটা আপনি বলছিলেন। জামাল ভুঁইয়া কিন্তু বলেছে হামজাই আসলে বাংলাদেশের মেসি। ডেফিনেটলি, অবশ্যই, কারণ যে লেভেলে ফুটবল খেলে সে অবশ্যই সে বাংলাদেশের জন্য মেসি। এবং এটা বলতে হয়, দেখেন আমার কাছে মনে হয় যে একজন মানুষ এখানে আসার পর দেখেন একটা সেকেন্ড কিন্তু সে আমার মনে হয় যে রাতে ছাড়া রেস্ট পায়নি। হি ইজ ভেরি হাম্বল পারসন, সবসময় মুখে হাসি লেগেই থাকে, মানে এত বিনয়ী একজন প্লেয়ার। আমার কাছে মনে হয় ওই জায়গায় অন্য কোনো প্লেয়ার হলে বা অন্য কেউ হলে হয়তো বিরক্ত হতো, বাট আমি তাকে কখনো বিরক্ত হতে দেখিনি। এইটা আমাদের জন্য বড় সাইন যে সে বাংলাদেশকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, যেটা আসলে বলা অপেক্ষায় রাখে না। তার যে লাইফ লিড, তার সে যে পরিবেশে বড় হয়েছে, তার ক্লাব ফ্যাসিলিটিস যেভাবে তাকে দিচ্ছে, তো ওইটা ছেড়ে এখানে এসে তো ডেফিনেটলি তার কোপ আপ করার কিন্তু একটা বড় সময় লাগতো, বাট সে সেটাকে এত সুন্দরভাবে আসলে রিলেশনটা বিল্ড আপ করে ফেলেছে। আচ্ছা এমিল, এখানে একটা কথা আছে, সে এসেছে বাংলাদেশের মানুষের উন্মাদনা এবং সবকিছু মিলে সে হাম্বল পারসন, সে সবকিছু মানিয়ে নিচ্ছে, বাট আমাদের দিক থেকে ফুটবল ফেডারেশনের দিক থেকে আরেকটু প্রফেশনালিজম দেখানো উচিত ছিল কিনা? কারণ সে ম্যাচ খেলতে যাবে, সে লং জার্নি করে এসছে, তার রিকভারির একটা ব্যাপার আছে। মিডিয়া থেকে তাকে আরেকটু দূরে রেখে, মানুষের দিকে তাকে আরেকটু দূরে রেখে তাকে আরেকটু রিল্যাক্স রাখার ব্যবস্থা আসলে আমাদের এই দিক থেকে করা উচিত ছিল। এটা করতে পারলে ভালো হতো, বাট এখন যেটা এক্সাইটমেন্ট ছিল মানুষের প্রতি অনেক, এখন যখন আপনার দেশের মানুষের প্রতি ফুটবলের একটা এরকমের এক্সাইটমেন্ট থাকে, তখন আসলে এটা আসলে হ্যান্ডেল করাটা আসলে খুব টাফ ছিল। কারণ দেখবেন যখন সে সিলেটে নামে আর কি, তখন থেকে কিন্তু মানুষের অন্যরকম একটা ভালোবাসা, সব মানুষ তাকে রিসিভ করতে গেছে, তো ওইটা থেকে দূরে রাখতে আবার আমার কাছে মনে হয় যে মানুষের আবার কিছুটা ক্ষোভ তৈরি হতো। বাট ফার্স্ট টাইম বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে ওই ধরনের এক্সপিরিয়েন্স নেই, এই ধরনের প্লেয়ারদেরকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেটা কিন্তু দেখে বোঝা গেছে। হ্যাঁ, দ্যাটস ফার্স্ট টাইম। আমার কাছে মনে হয় যে ওভারঅল ঠিকই আছে, কারণ যদি ম্যাচটা 2-3 দিন পর হতো তার জন্য হয়তো একটু কঠিন হতো, যেহেতু সে একটু সময় পাচ্ছে এবং সে যেহেতু 5টা সেশন আগেই ইন্ডিয়াতে চলে গেছে, এটা আমার কাছে মনে হয় সে রিকভারি করে ফেলবে। রাইট, জামাল ভুঁইয়াকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, সুনীল ছেত্রী কিন্তু দীর্ঘ 1 বছরের অবসর ভেঙে তিনি আবারও ভারত দলে তিনি যোগ দিয়েছেন। অনেকেই বলছে এটা হামজার জন্যই তিনি যোগ দিয়েছেন, এবং তিনি যোগ দেওয়ার পরে যে ম্যাচটা খেলেছে ফ্রেন্ডলি ম্যাচ, সেখানে কিন্তু তিনি গোলও পেয়েছেন। প্রশ্ন কিন্তু তাকে করা হয়েছিল জামাল ভুঁইয়াকে যে আসলে সুনীল ছেত্রী ইফ হি ইজ বেটার দেন হামজা চৌধুরী। জামাল ভাই কিন্তু চমৎকার একটা অ্যান্সার দিয়েছেন যে আসলে সুনীল ছেত্রী খুব ভালো প্লেয়ার, কিন্তু হামজা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার না। আমিও জামালের সাথে একই কথা বলবো, সুনীল ইজ এ গ্রেট স্ট্রাইকার, হ্যাঁ গ্রেট স্ট্রাইকার, এবং বাংলাদেশের জন্য সে সবসময় থ্রেট। বাট হামজা তো যেটা বলেছে সে অন্য লেভেলের প্লেয়ার, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ইজ নট এ জোক, এবং সেখানে সে কিন্তু লং টাইম ধরে খেলছে। আমি যেটা বলছি যে 2017 থেকে আজকে 2025 প্রায় 7-8 বছর কিন্তু তার লেস্টার সিটি, এখন সে লোনের শিপফিল্ডে রয়েছে। আমার কাছে মনে হয় যে, এবং তার হামজার পারফরমেন্সও যদি আপনি দেখেন ক্লাব ফুটবলে ডেফিনেটলি খুবই ভালো পারফরমেন্স, যার কারণে কিন্তু সেটা কন্টিনিউ করেছে। ডেফিনেটলি সুনীলের সাথে সুনীল গ্রেট প্লেয়ার, বাট হামজার লেভেলটা অন্য উচ্চতায়। হামজা চৌধুরী কিন্তু বলেছেন যে তিনি আসলে বাংলাদেশের মানুষকে হতাশ করতে চান না, তিনি কিন্তু ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে অনেকটাই আসলে এখনো কনফিডেন্ট। তিনি কিন্তু বাংলাদেশের প্রেস মিট করে এটা বলেছেন, একটু দেখে আসতে চাই। নতুন অধ্যায়ে বাংলাদেশের নতুন ফুটবল দল, সবার সঙ্গে প্রথমবারের মতো এক ফ্রেমে হামজা দেওয়ান চৌধুরী। নতুন এই পথ চলায় হামজাই যে দলের মূল শক্তি। সংবাদ সম্মেলনে এসে বললেন দেশের হয়ে খেলার ইচ্ছেটা সবসময় ছিল, বাবা মা আরো উদ্বুদ্ধ করেছেন লাল সবুজ রংটা গায়ে মাখতে। It's not about it. It's been a conversation with me and my family. But that never came, so I never had to make that decision. But it definitely would have been a choice I would have had to make. Like I say, my family is the biggest thing for me here, and they very much were dragging me to play for Bangladesh anyway. প্রাণবন্ত হামজা খেলার মাঠে রাফ এন্ড টাফ হলেও মাঠের বাইরে বেশ নম্র। Me and the coach have spoken for a number of weeks, and he showed me a lot of the video clips that I've been very surprised with. The team's tactical abilities and the way they've been attacking teams. So I'm hopeful that I can add something to the team. I don't have any expectation. At the end of the day, I'm from a different league. I play a different style of football, but these players here like Jamal and the other captains are a lot more experienced than me in international football, and experience goes a long way.
So I'm here to learn from them as well. 25 মার্চ শিলংয়ে ব্যাটেলটা হামজা ভার্সেস সুনীল হবে কিনা তা নিয়ে অধিনায়ক জামাল দিয়েছেন কাঠখোট্টা জবাব। I think on the 25th when Hamza hear the national anthem, I think he's going to get goosebumps. আমার সেম ছিল, I think Hamza will get the same. I think Sunil is a very good player. He's done a tremendous job for his country. But let's be honest, Hamza is a Premier League player. অন্যদিকে ফাহমিদুলকে ছাড়া দল সাজিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন হ্যাভিয়ার কাবরেরা, সে সাফাইও দিয়েছেন তিনি। Hamidul situation has been, to me, is a positive situation. We brought Hamidul. I am the one who has selected Hamidul because I have been following up on him for months. I have been in touch with his club and his sports director for months. I know very well him before calling him, and when he arrived, he has been 1 week with us. He has had the chance to train with the national team for a week. We have been able to meet him and know him better. But the conclusion that I make, and it's my decision, is that he still needs more time. ক্যাপ্টেন জামালও আহ্বান জানিয়েছেন কোচের সিদ্ধান্তকে সম্মান জানানোর। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। রাইট, এমনি আপনার সঙ্গে একটু ট্যাকটিক্যাল বিষয়ে একটু কথা বলতে চাই। হামজা এসছেন, তার খেলার স্টাইল একদম ডিফারেন্ট এবং তিনি 3-4টা পজিশনে কিন্তু খেলে থাকেন। তিনি ডিফেন্সিভ মিডফিল্ড খেলে থাকেন, তিনি অ্যাটাকিং মিডফিল্ড খেলে থাকেন, তিনি ডাবল পিতে খেলছেন শেফিল্ডে, তারপর তিনি রাইট ব্যাকেও খেলে থাকেন। বাংলাদেশ টিমে আসলে তার পজিশনটা কি হতে পারে এবং বাংলাদেশ টিমের বাকি প্লেয়াররাও তার সাথে কিন্তু অনুশীলনের সুযোগটা কম পেয়েছে, সেখানে টিম কম্বিনেশন নিয়ে একটা দুশ্চিন্তার কারণ রয়ে যায় কিনা? না, একটা ম্যাচ খেলতে পারলে হয়তো ভালো হতো। হামজা আসার পরে একটা ম্যাচ আয়োজন করতে পারলে ফ্রেন্ডলি গেম, সেটা হয়তো বাংলাদেশের জন্য ভালো হতো। বাট আমার কাছে মনে হয় যে 5টা-6টা সেশন ইজ নট লেস। আমার কাছে মনে হয় বেশ ভালো সময় পাচ্ছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ম্যাচে তো আসলে এত সেশন আপনাকে দিবে না, সারা পৃথিবীতে হয় না। কিন্তু হামজা তো একদমই নতুন আসলে। হ্যাঁ, নতুন। এই ব্যাপারটা হয়েছে যে এখন আপনি যেটা ইটস এ বিগ কোশ্চেন যে আসলে সে কোন পজিশনে আসলে তাকে কোচ খেলাবে। বাট আমার কাছে মনে হয় যে সে সেন্ট্রাল মিডফিল্ড থেকে স্টার্ট করবে, কারণ হামজার বেশ কিছু ভালো গুণ রয়েছে। আপনি যদি দেখেন সেন্ট্রাল মিডফিল্ড থেকে সে যেভাবে ডিফেন্সকে হেল্প করতে পারে, এট এ টাইম সে কিন্তু মিডফিল্ড থেকে অ্যাটাকেও কিন্তু বেশ ভালোভাবে পার্টিসিপেট করতে পারে। হামজার সব থেকে বড় গুণ হয়েছে যখন অপোনেন্ট হাফে আপনি বল লস করবেন, খুব কুইক ট্র্যাপ ব্যাক করে বলের পিছনে এসে চলে আসতে পারে। এট দ্য সেম টাইম অপোনেন্টের কাছ থেকে বল নেওয়াটা সে খুব ভালোভাবে জানে। এবং আপনি যদি দেখেন তার কিছু ম্যাচ যদি দেখেন প্রিমিয়ার লিগের, সেখানে দেখা গেছে অনেক সময় সে গোল লাইন ক্লিয়ারেন্স থেকেও বলকে সেভ করেছে। সুতরাং এই ধরনের ভার্সেটাইল প্লেয়ার যখন আপনার দলে থাকবে, তখন আপনি হলে কোথায় খেলাতেন? আমি ডেফিনেটলি সেন্ট্রাল মিডফিল্ডে খেললে দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে সে ডিফেন্সকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে, ডিফেন্সের প্রেশারটা কম ফেলতে পারবে। অ্যাট দ্য সেম যেহেতু বক্স টু বক্স প্লেয়ার, সে অ্যাটাকেও কিন্তু আপনার আমাদের যারা অ্যাটাকার রয়েছে তাদের সাথেও সে কিন্তু তিনি অ্যাটাকিং মিডফিল্ডে খেললে আসলে অ্যাটাকিং মিডফিল্ড সুযোগটা আরো বেশি তৈরি হতো কিনা? না, সেটা সে সেট পিস বলেন বা অন্যান্য সময় কিন্তু সে যেতে পারবে। হামজার ব্যাপারটা হচ্ছে আপনি যেমন তার ওয়ার্ক রেট কিন্তু অনেক হাই, সে 10 কিলোমিটার 11 কিলোমিটার নরমালি প্রত্যেকটা ম্যাচে রান করে। তো এই ধরনের প্লেয়ার কিন্তু দেখবেন যে কোনো না কোনো অ্যাটাকে কিন্তু সে যাবে, ম্যাক্সিমাম অ্যাটাকে সে পার্টিসিপেট করবে, আই এম শিওর। এবং এটা সেন্ট্রাল মিডফিল্ডে খেললেও সে ওটা পারবে। অ্যাটাকিং মিডফিল্ডে খেলা হবে যে তার মেইন কনসার্নই থাকবে অ্যাটাকটা করা, তখন কিন্তু ডিফেন্সিভ লাইনে বা মিডফিল্ড লাইনে একটু প্রেসার পড়ে যেতে পারে, যেহেতু ইন্ডিয়া আমাদের রয়েছে। হ্যাঁ, যেহেতু আমার কাছে মনে হয় যে কোচ ওইভাবেই প্ল্যানটা করবে। বাট এখানে মেইন কনসার্ন থাকবে আমাদের সাপোর্টিভ প্লেয়াররা তাকে আসলে কিভাবে হেল্পটা করবে। এখানে জামাল ভাইয়ের রোলটা আসলে কি থাকবে? না, আমি আসলে এখনো জানি না যে কোচ আসলে কোন 3জন মিডফিল্ড বা কাকে সেন্ট্রাল মিডফিল্ডে কাকে ইউজ করবে। আই থিঙ্ক জামাল স্টার্টিং 11-এ থাকবে এবং জামাল অবশ্যই হয়তো হামজাকে ফ্রিডমটা দিবে। সে যদি হয়তো পিছন থেকে থাকে কিছু অ্যাটাকে, হয়তো সে ওকে বলবে হামজাকে অ্যাটাকে যাওয়ার জন্য, এবং পিছন থেকে যদি জামাল এবং বড় সোহেল রানা বা হৃদয় যারাই খেলবে, তাদের কিন্তু মেইন কাজটা থাকবে। হৃদয় তো আবার রাইট ব্যাকে খেলে থাকেন না, হৃদয় সেন্ট্রাল মিডফিল্ডে খেলে, সাদ হয়তো রাইট ব্যাক থেকে স্টার্ট করবে। সুতরাং আমার কাছে মনে হয় যে ওইখানে হৃদয় এবং জামালের আসলে মেইন ভূমিকাটা থাকবে যদি হামজা যদি একটু মোর অ্যাটাকিং খেলে, কারণ তখন কিন্তু ওই সেন্ট্রাল মিডফিল্ড এটা কিন্তু তাদেরই ব্লক করতে হবে। এট এ টাইম হামজা যেটা হয়, আমি যেটা বললাম যে হামজা দেখবেন যে অ্যাটাকে গেলেও খুব কুইক আবার মিডফিল্ডে এসে চলে আসতে পারে, এটা কিন্তু বাংলাদেশ দলের জন্য খুব প্লাস পয়েন্ট। বাট বাকি প্লেয়াররা যদি হামজার খেলার প্যাটার্নটা ধরে ফেলতে পারে, এটা আমাদের জন্য খুবই সুবিধা হবে। এবং ইন্ডিয়ারা কিন্তু অলরেডি হামজাকে ঘিরে একটা বড় প্ল্যান থাকবে। হয়তো দেখা গেছে যে মিডফিল্ডে হামজাকে একটু ম্যান টু ম্যান মার্কিং দিয়ে দিল, তখন কিন্তু তার জন্য ডিফিকাল্ট হবে। আপনি যত বড় প্লেয়ার হন না কেন, আপনার পিছনে যদি একজন ম্যান টু ম্যান প্লেয়ার থাকে, তখন আপনার খেলা কিছুটা হলো ডিস্টার্ব হবে। তো সেই ক্ষেত্রে বাকি যে দুজন মিডফিল্ডার থাকবে তাদের রোলটা অনেক বড় ইম্পর্টেন্ট থাকবে। নিশ্চয়ই একটা বিরতির সময় হয়েছে। দর্শক, এবার জানিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরছি, আরো অনেক ডিসকাশন বাকি আছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 গেম অনে। আমরা কথা বলছি জাহিদ হাসান এমিলির সঙ্গে আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে। সামনে ভারতের সঙ্গে ম্যাচ রয়েছে 25 তারিখ, সেটা নিয়ে কথা বলছি। এমিলি, আসলে বাংলাদেশ দল কিন্তু সৌদি আরবে প্র্যাকটিস করেছে এবং তাদের ম্যাচ হবে ভারতের টার্ফে। এটা বাংলাদেশকে কতটুকু ভোগাতে পারে? টার্ফে যদি ম্যাচ হয় তো ডেফিনেটলি কিছুটা হলো আমি আই এম নট শিওর। টার্ফে কিন্তু অনেক স্পিডি খেলা হয়। আই এম নট শিওর এটা টার্ফ কিনা। শিলংয়ের মাঠটা আমি যতটুকু শুনতে পেরেছি টার্ফে সম্ভবত। তার ফলে তো অবশ্যই এখানে একটা অ্যাডাপশনের ব্যাপার রয়েছে, কারণ তাইফে যে ট্রেনিং ক্যাম্প করেছে সেখানে হয়তো টার্ফে প্র্যাকটিস করেনি। তো সেইটা হয়তো কিছুটা হলো, কারণ টার্ফে আপনি যেটা বলেন ট্রু যে বল কিন্তু স্কিডি করে এবং বল খুব কুইক চলে আসে, সেটা কন্ট্রোল করা এবং এটার সাথে ম্যাচ আপ করা। যদিও 4 দিন আগে চলে গিয়েছে, যদি 2-3টা সেশন আসলে হোম ভেন্যু মানে ম্যাচ ভেন্যু তো করতে পারে, এটা হয়তো বাংলাদেশ দলের জন্য ভালো হবে। এবং আজকে যতটুকু নিউজ পেলাম যে হয়তো এখন পর্যন্ত ট্রেনিং সেশনে কোনো ভেন্যুই নাকি বাংলাদেশ দলকে দেওয়া হয়নি। এটা ইন্ডিয়ানরা এই মুহূর্তে করবে, এটা করবে কারণ হলো যেহেতু আমাদের দলটা এই মুহূর্তে আমরা মোরালি একটা ভালো অবস্থানে রয়েছে। হামজা আসার পরে দলের ভিতরে অন্যান্য প্লেয়াররা বুস্ট আপ হয়েছে। বাংলাদেশ দলকে নিয়ে কিন্তু ইন্ডিয়ান কোচও একটা কথা বলেছে যে হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার, ডেফিনেটলি বাংলাদেশ এই মুহূর্তে বেশ ভালো অবস্থানে রয়েছে এবং বাই দিস টাইম ইন্ডিয়ান কিন্তু তেমন একটা ভালো অবস্থায় নেই, যার কারণে কিন্তু তারা সেত্রীর মতো প্লেয়ারকে কিন্তু দেখবেন যে পরে আবার রিটায়ারমেন্ট থেকে ফিরে আনছে, বিকজ তারা এখন পর্যন্ত ওই জায়গায় কোনো স্ট্রাইকার প্রডিউস করতে পারেনি, যার কারণে কিন্তু সেত্রীকে সেত্রী ব্যাক করার পরে কিন্তু মালদ্বীপের সাথে ফ্রেন্ডলি গেমে কিন্তু সে গোল করেছে। এটা কিন্তু আমাদের একটা বড় কনসার্নের বিষয়। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে বলে আমি ইন্ডিয়ার সাথে প্রায় 4 থেকে 5টা ম্যাচ খেলেছি, তার ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু আমরা সুনীল ছেত্রীর কাছে হেরে যাইনি, মানে ম্যাক্সিমাম যে ম্যাচগুলি ড্র হয়েছে দেখা যাচ্ছে আমরা লিডে ছিলাম। আমার স্পষ্ট মনে আছে 3টা ম্যাচ আমরা লিডে ছিলাম, 3টা ম্যাচে কিন্তু সুনীল ছেত্রী গোলে ম্যাচগুলি পরবর্তী সময় ড্র হয়ে গিয়েছে। সুতরাং ছেত্রী আমাদের জন্য সবসময়ের জন্য বড় থ্রেট, এইটা আমাদের একটা বড় বিষয়। বাট ইন্ডিয়ার এই দলটার সম্পর্কে যদি বলেন, রিসেন্টলি তাদের পারফরমেন্স তেমন একটা ভালো না, তাদের বেশ কিছু প্লেয়ার ইম্পর্টেন্ট প্লেয়ারের মধ্যে ইনজুরিতে রয়েছে। সুতরাং এইটাও আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং তারা কিন্তু ম্যাচ উইনিং প্লেয়ার, চাংতের মতো প্লেয়ার, আনোয়ার আলী ডিফেন্স অনেক ভালো প্লেয়ার, তারা কিন্তু এই মুহূর্তে দলের সাথে নাই। তারপরও আপনি যদি লাস্ট ম্যাচটা এগেইনস্ট মালদ্বীপ দেখেন, তারা 3টা গোলের 2টাই কিন্তু সেট পিস থেকে করেছে। স্পেশালি তাদের সেন্টার ব্যাকে সন্দেশ জাঙ্গানিয়া এবং লিস্টন ক্লাচো যে 2টা গোল করেছে, আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত সেট পিস থেকে গোল। এইগুলি কিন্তু আমাদের খুব হোমওয়ার্ক করতে হবে। এবং আমাদের যেহেতু কিছু টল প্লেয়ার রয়েছে, হামজা লাইক তপু, তার একটা ফিজিক্যালি কিন্তু আমাদের এই প্লেয়ার অনেক স্ট্রং পাবে। সুতরাং আপনাকে কিন্তু ওই সেট পিসগুলিতে কিন্তু তাদেরকে টাইট মার্কে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের জন্য বিপদ হতে পারে। এমিলি, একটা বিষয় নিয়ে একটু কথা বলি। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন যে বংশোদ্ভূত প্লেয়ারদেরকে যে দলে আস্তে আস্তে ইনক্লুড করা হচ্ছে, যেমন হামজাকে দেখে আমরা ইন্সপায়ার্ড, আরও কিছু লাইন আপে কিন্তু আছে, আরও কিছু প্লেয়ারকে আনার চিন্তা ভাবনা কিন্তু ফুটবল ফেডারেশন করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে কিন্তু আসলে আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে। কেউ বলছেন যে হ্যাঁ এটা করা উচিত, কারণ আমরা ইংল্যান্ড টিম কিংবা ফ্রান্স টিম এই ধরনের অনেক টিমে দেখেছি যে বাইরে থেকে প্লেয়ার এনে খেলানো হচ্ছে এবং সেই রেজাল্টটা তারা পাচ্ছে। এদিকে আবার বলা হচ্ছে যে এটা হলে বাংলাদেশের প্লেয়ারদের আস্তে আস্তে মোটিভেশন কমে যাবে। না, মোটিভেশন কমার কোনো সুযোগ নেই। তারা তো আমাদের দেশেরই প্লেয়ার, তারা বাইরে থাকে, মানে আমি এটা প্রবাসী বলতে আমার কাছে ইচ্ছা হয় না, মানে আমার কাছে মনে তারা আমাদের দেশের প্লেয়ার, তারা হয়তো তাদের প্রফেশনাল ক্ষেত্রে তারা বাইরে থাকছে ডেফিনেটলি। এবং তাদেরকে এনে যদি আমরা খুব শর্টকাটলি কিছু রেজাল্ট পাই, এটা আমাদের দেশের ফুটবলের জন্য অবশ্যই ভালো। এবং আপনি যে ট্রু যে হামজা আসার পর থেকে কিন্তু আরো কিছু প্লেয়ার পাইপলাইনে তৈরি হচ্ছে, তারা কিন্তু বাংলাদেশে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছে। যারাও যদি আমি সামিত সোমের কথাই বলি, কানাডা ন্যাশনাল টিমে খুব কাছাকাছি রয়েছে, এবং ইউএসএ এরকম একজন প্লেয়ার রয়েছে, সে কিনা জাতীয় দলে খেলার খুব কাছাকাছি রয়েছে। তাদেরকে যদি পিক করতে পারেন, আমাদের দলটা কিন্তু স্ট্রং হয়ে যাবে। তাদের ফিজিক্যাল অ্যাডভান্টেজ থেকে শুরু করে তাদের স্কিল অনেক কিছুই কিন্তু আসলে অনেক বেটার থাকবে। হ্যাঁ, ইভেন্চুয়ালি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হয়তো খুব সবাই হয়তো চিন্তা করি যে আমাদের প্লেয়াররা হয়তো ডিমোটিভেটেড হবে, এটার কোনো সুযোগ নেই। কারণ হামজার সাথে যখন আপনি পিস আপনি শেয়ার করবেন, তখন এক্সপেরিয়েন্স এবং আপনি সারা পৃথিবীতে দেখবেন আপনার স্টাফ যত কোয়ালিটি হবে আপনার কোয়ালিটি কিন্তু তত ভালো হবে। এটা সারা পৃথিবীর নিয়ম। আমার টিমমেট যত কোয়ালিটি হবে আমার খেলার কোয়ালিটি তত। কম্পিটিশনটা থাকা উচিত যে আসলে দেশে এরকম প্লেয়ার আসা উচিত যারা হামজাকে বিট করে টিমে ঢুকুক। ডেফিনেটলি। এবং আমার কাছে মনে হয় যে এই ম্যাচ থেকে সেটা শুরু হবে। এবং আমাদের প্লেয়াররা যেভাবে উজ্জীবিত দেখছি, যেভাবে মোটিভেটেড দেখছি, হামজার সাথে তারা যেভাবে আসলে কোঅপ করে ফেলছে এবং হামজাও যেভাবে প্লেয়ারদেরকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে, ইটস এবং ফার্স্ট ট্রেনিং সেশনটা যে এরিনাতে ছিল, আমি ওটা ফোনে লাইভ দেখতেছিলাম, সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এবং ট্রেনিং সেশন, হামজা ইজ ভেরি পোলাইট হাম্বল পারসন। আমার কাছে মনে হয় এটা আমাদের দলের জন্য ভালো হবে। একটা বিষয় নিয়ে আসলে বাংলাদেশের ফুটবল ফ্যান, আমি শুরুতেই বলছিলাম যে অনেক প্রতিক্রিয়া এর মধ্যে দেখিয়েছে, সেটা হচ্ছে ফাহমিদুল ইতালি থেকে একটা প্লেয়ারকে নিয়ে এসে তাকে
টিম থেকে যে কারণ দোষে আসলে কোচ ছাঁটাই করেছেন, বলা হয়েছে তার বয়স কম, তিনি এখনো এই টিমে খেলার জন্য এনাফ ম্যাচিওর নন, তাকে আরেকটু সময় প্রয়োজন। এমিলি, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এইটা যেহেতু তার 18 বছর হয়েছে, এটা আমি আসলে একসেপ্ট করি না। এটা কারণ আমি যখন ন্যাশনাল টিমে গেছি আমি 16+ ছিলাম, সত্যি কথা। আমি আন্ডার 16 খেলে একদম ডিরেক্ট সিনিয়র ন্যাশনাল টিমে খেলছি। ওই বয়সের অজুহাতটা আসলে এখানে আমি ওইভাবে বড় করে দেখি না। বাট আমার কাছে যেটা মনে হয়, আমি যেহেতু ভিতরের খবর জানি না তাকে আসলে কোন কারণে বাধ্য হয়েছে, এখানে আসলে অনেক রকমের ব্যাপারই আসছে। বাট আমার কাছে পার্সোনালি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি বলবো যে ফাহমিদুলকে আপনি বাংলাদেশে আনা উচিত ছিল, আপনি এনে এবং আপনি যেহেতু 24 জনের স্কোয়াড নিয়ে গেছেন, আপনি 23 জনের স্কোয়াড নিতে পারেন, বাট আপনি কিন্তু একজন প্লেয়ার বেশি নিয়ে গেছেন। সেখানে আপনি ফাহমিদুলকে নিতে পারেন, বাংলাদেশে আনতেন, এইখানকার এনভায়রনমেন্ট সে দেখতো, সে শিলংয়ে যেত, জাতীয় দলের সাথে সে আস্তে আস্তে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করে ফেলতো। যেহেতু সে ইতালি থেকে কষ্ট করে আসছে, ওখানে ট্রেনিং ক্যাম্প করছে, সেখান থেকে তাকে আবার পাঠিয়ে দিয়েছেন। তিনি কিন্তু ট্রেনিং সেশনও ভালো করেছেন, আমরা যতটুকু জানি তিনি হ্যাট্রিক পর্যন্ত করেছেন। সুতরাং তাকে এখানে আনলে সে আমার কাছে মনে মোরালি অনেক বুস্ট আপ থাকতো, অন্যান্য প্লেয়াররা আমার কাছে মনে হয় যে আরো বেশি আগ্রহী হতো। যেহেতু কোচ বলেছেন যে আসলে তার বয়সের একটা রিজন কোচ দেখিয়েছেন যে তিনি এখনো অনেক ছোট, তিনি মাত্র 18 বছর বয়স বলেই আসলে এই টিমের সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারছেন। একটু দেখে আসতে চাই যে আসলে বিশ্বে যারা সেরা প্লেয়ার রয়েছে, যেমন লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, তারা কত বছর বয়সে ন্যাশনাল টিমে তাদের ডেবিউ হয়েছিল, একটু দেখে আসতে চাই। But for now, we believe that there are other players that are more ready, and he's very young, so he just needs a little bit more of time to adapt. তারুণ্যকে ধারণ করে এগিয়ে চলছে বাংলাদেশ। সেই তারুণ্যই এবার বাধা হয়ে দাঁড়ালো বাংলাদেশ ফুটবল দলে। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম তরুণ হওয়ায় জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়েছে, অথচ তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারা একদিন করবে বিশ্বজয়। যে ব্যাখ্যা দিয়ে হ্যাভিয়ার ক্যাব্রেরা ফাহমিদুলকে ছেটে ফেলেছেন, তার সেই ব্যাখ্যা বড্ড বেমানান বিশ্ব ফুটবলে। ইতালিয়ান চতুর্থ স্তরের লিগে খেলা ফাহমিদুলের বয়স 18 বছর 8 মাস 19 দিন, কিন্তু এর আগেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলের 2 কিংবদন্তি ফুটবলার। 1958 সালে সবচেয়ে কম বয়সে 17 বছর 249 দিনে বিশ্বকাপ জিতেছেন সেলেসাও কিংবদন্তি পেলে। এরপরে আছেন স্বদেশি রোনালদো নাজারিও, তিনিও 17 বছর বয়সে 1994 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ফাহমিদুলের সমান 18 বছর বয়সে বিশ্বকাপ জিতেছেন ইতালির জিওসেফ বার্গামি। অথচ এর থেকেও কম বয়সে বর্তমান বিশ্ব ফুটবলে শাসন করা মেসি, রোনালদোরা জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। 2005 সালে হাঙ্গেরির বিপক্ষে 18 বছর 2 মাস 9 দিন বয়সে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অভিষেক হয় লিওনেল মেসির। অন্যদিকে ফাহমিদুলের থেকে 2 মাস 6 দিন কম বয়সে পর্তুগালের জাতীয় দলের জার্সি গায়ে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্তুগাল সুপারস্টারের থেকে 7 দিন কম বয়স নিয়ে অভিষেক হয় ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারের। সেখানে বাংলাদেশের ইতালি প্রবাসী ফুটবলারের থাকতে হলো উপেক্ষিত। জিয়াদ আল হাসান, নিউজ 24। এমিলি, দেখছিলাম যে আসলে বিশ্ব ফুটবলে খুব বেমানান যেই রিজনটা দিয়ে আসলে ফাহমিদুলকে এই টিম থেকে ছাঁটাই করা হয়েছে। তার স্কিলের যদি কোনো ঘাটতি থাকতো, তিনি যদি একটা ভালো প্লেয়ার না হয়ে থাকতো, তাহলে সেটাও বলতে পারতেন যে তার স্কিল ওভাবে নেই কিংবা টিমের সাথে ম্যাচ করতে পারছে না। আমরা যতটুকু শুনেছি, এটা কনফার্ম না, বাট যতটুকু শুনেছি টিমের মধ্যে হয়তো বা তাকে বল পাস দেওয়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এবং সেখানে তিনি একটু মেজাজ হারিয়ে ফেলেন, সেখানে কোচও হয়তো বা পাল্টা মেজাজ হারিয়ে ফেলেন এবং ডিসিপ্লিনারি ইস্যুতে তাকে আসলে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এবং এইটার প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি, রাস্তায় আন্দোলনও করেছে ফুটবল ভক্তরা ফাহমিদুলকে ফিরিয়ে আনার জন্য। তারা বলছে যে সিন্ডিকেটের জন্য কিন্তু ফাহমিদুল বাদ পড়েছে। এটার ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখেন, আমার কাছে মনে হয় যে ফাহমিদুলকে কিন্তু কোচই পিক করেছে। হ্যাঁ, এখানে কিন্তু কোচই তাকে কিন্তু প্রথমে ট্রেনিং ক্যাম্পে ডেকেছে এবং যেহেতু সে ডেকেছে অবশ্যই তার সব ভিডিও অ্যানালাইসিস সব কিছু দেখেই কিন্তু সে তাকে কিন্তু ন্যাশনাল টিমে কল করেছে এবং কোচই কিন্তু তাকে বাদ দিয়েছে। সুতরাং ব্যাপারটা কিন্তু আমার কাছে মনে হয় যদি ডিপলি চিন্তা করেন, এখানে হয়তো ভিতরে যদি কিছু থাকে, আপনি আমি হয়তো সব কিছু ডিটেল জানি না, বাট যে অজুহাতটা সে দিয়েছে, হি ইজ ভেরি স্টিল ইয়ং, বাট জাতীয় দলে খেলার মতো তার অবস্থান তৈরি হয়ে গেছে আর আগেই। হ্যাঁ, 16-17 বছর বয়সী ওয়ার্ল্ড ফুটবল, কিলিয়ান এমবাপ্পে 18 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আপনার প্রতিবেদনে দেখলাম লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো তারা এই সময়টা ওয়ার্ল্ড ফুটবল শাসন করেছে। সুতরাং এটা আসলে আমি এখান থেকে ক্লিয়ার কোনো মেসেজ আমার কাছে নাই, বাট ফাহমিদুল অবশ্যই ট্যালেন্টেড প্লেয়ার, তার যদি ইন্ডিভিজুয়াল কিছু স্কিলও আমরা
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সেখান থেকে আমার বেশ ট্যালেন্টেড মনে হয়েছে। বাট সবার থেকে বড় কথা হলো যে এই ধরনের প্লেয়ারদেরকে আপনি কোনোভাবে ডিমোটিভেটেড করতে পারবেন না, কারণ সে যেহেতু ট্রেনিং ক্যাম্পে করেছে, বাংলাদেশের সাথে এখানে আসতে এনভায়রনমেন্ট দেখতো, শিলংয়ে যেহেতু টিমের সাথে থাকতে সে উজ্জীবিত হতো, অন্যান্য প্লেয়াররা তখন ইনক্রেজ ফিল করতো, তখন কিন্তু আমাদের জন্য এটা খুব ভালো ফিল হতো। দেখেন জামাল যখন প্রথম আসে, যদিও জামাল প্রথমবার ট্রেনিং ক্যাম্প থেকে কিন্তু বাদ পড়ে যায়, হ্যাঁ, পরবর্তী সময় এসে কিন্তু জামাল 2013 সালে আমাদের সাথে আবার জাতীয় দলে কিন্তু ইন করে এবং সে পার্মানেন্ট হয়ে যায়। সুতরাং ফাহমিদুলের সময় রয়েছে, আমার কাছে মনে হয় যে ফাহমিদুলকে আমাদের টেক কেয়ার করতে হবে, তার প্রতি কনসার্ন থাকতে হবে। নট অনলি ফাহমিদুল, আরও যারা আমাদের প্লেয়ার রয়েছে তাদের সবার প্রতি ওরকম একটা কনসার্ন থাকতে হবে। আসলে ফুটবল ভক্তদের মাঝে একটা অস্থিরতা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তারা অনেক কিছু বলছে ফুটবল, বাংলাদেশের ফুটবলের আসলে ফুটবলের জন্য ভালোবাসা থেকে তারা বলছেন যে আসলে বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট অনেক বেশি, সিন্ডিকেটের কারণে অনেক প্লেয়াররা চান্স পান না, ফাহমিদুলের মতো প্লেয়াররা বাদ পড়ে যান। এই ব্যাপারটাতে এমিলি, আপনি তো দীর্ঘদিন ন্যাশনাল টিমে খেলেছেন, এখনও আছেন, ফেডারেশনও আছেন, সিন্ডিকেট ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। না, আমি বেসিক্যালি ফেডারেশনের সাথে রিলেটেড নেই, বাট আমি যেহেতু ফুটবল খেলি, ডেফিনেটলি ফেডারেশন ফুটবল আমি ফুটবলার যেহেতু জাতীয় দল অনেকদিন খেলেছি, অবশ্যই ফুটবল ফেডারেশন রিলেটেড। বাট সিন্ডিকেট যে ব্যাপারটা যেটা হয়েছে, যে এখানে আসলে কোনো ইন্ডিভিজুয়াল ভালো প্লেয়ারকে নিয়ে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। আপনি যদি রেজাল্ট চান তখন আপনাকে ভালো প্লেয়ারকে সুযোগ দিতেই হবে। এখানে যদি আপনি এই ধরনের কোনো চিন্তা ভাবনা করে থাকেন, সেটা ডেফিনেটলি আমাদের দেশের কোনো দিনও না। এবং আপনি নিজেও ফুটবল খেলেছেন, আমিও ফুটবল খেলছি, আমাদের সবার উপর হলো আমাদের দেশ কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে সেটা নিয়ে কিন্তু আমাদের প্রথম চিন্তা করতে হবে, এবং ওই জায়গাটাতে যা যা করার দরকার আমাদের সবাইকে করতে হবে। এই ধরনের যদি কোনো আপনি যেটা বলেছেন এই ধরনের যদি কোনো কিছু থাকে, সেটা ফাইন্ড আউট করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার কাছে মনে হয় যে এটা সমাধান করতে হবে। এটা নিশ্চয়ই নতুন কমিটি, তারা নিশ্চয়ই এটা নিয়ে আসলে ভাববেন এবং এটা নিয়ে কাজ করবেন আশা করছি, কারণ এত ফুটবল ভক্ত যেহেতু আওয়াজ তুলছেন, এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে না। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক আবারও যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। গেম অনে কথা বলছি জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলির সঙ্গে, কথা বলছি বাংলাদেশের ফুটবল নিয়ে। হামজাকে ঘিরে আসলে দেশের ফুটবলের বড় স্বপ্ন, এবং এর ব্রেকে যাওয়ার আগে কিন্তু এমিলি আমরা কথা বলছিলাম ফাহমিদুলকে নিয়ে, যে আসলে ফাহমিদুলের কারণে বাংলাদেশে একটা ফুটবলের এত হামজাকে ঘিরে যতটুকু পজিটিভ একটা ভাইব ছিল, সেখান থেকে কিন্তু আসলে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে। একটা প্রতিবেদন আছে আমাদের কাছে আসলে ফাহমিদুলকে নিয়ে, একটু দেখে আসতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের আলোচনার সবচাইতে বড় ইস্যু ফাহমিদুল। কেন তাকে ক্যাম্পে রেখে দলে যুক্ত করা হয়নি, দেশের মানুষ জানতে চায় সেই প্রশ্নের উত্তর। হামজা দলের সাথে যোগ দেওয়ার দিনেও রাজপথে আন্দোলন করেছে সাধারণ ফুটবল ভক্তরা। অবশেষে সেই প্রশ্নের উত্তর খুঁজতে বাফুফের সভাপতি তাবিত আওয়ালের সাথে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা। আনুষ্ঠানিক আলোচনা শেষে বাফুফের সভাপতি জানান, দেশের সেরা ফুটবলারদের নিয়েই দল গঠন করেছেন তারা। দেখেন, আমি ক্লিয়ারলি আপনাকে বলতে চাচ্ছি যে আমরা সবসময় একটা ডেফিনেটলি প্রফেশনালিজম এন্ড একটা সিস্টেম আমরা বজায় রাখি। তার ভিতরে ডেফিনেটলি কিছু উইকনেস থাকতেই পারে, যেটা আমরা সবসময় ওপেন টু রেকটিফিকেশন। আমাদের বর্তমানে স্কোয়াডে ছিল 30 জন, তার ভিতরে 29 জন কিন্তু সৌদিতে গিয়েছিলেন। আমরা 29 জনের স্কোয়াড থেকে কার্টেল করে 22 স্কোয়াডে আমরা নেমে এসেছি। তবে বাফুফের সভাপতি ইঙ্গিত দিয়েছেন, জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত হলেই বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুলকে বিবেচনা করবে দেশ। তার ভিতরে এবারের জন্য আমাদের একজন প্লেয়ার ফাহমিদুল চান্স পায়নি, বাট ও একটা প্রমিসিং প্লেয়ার। ও ডেফিনেটলি তার এইজও আছে দলকে দেওয়ার মতো। আর আমাদের অনেকগুলি খেলা আছে এই বছর, ইনক্লুডিং সাফ। সো অতগুলি ম্যাচ যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু মোটামুটি অল 30 জন স্কোয়াডকেই লাগবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দলে যুক্ত করতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়। অন্যদিকে দেশের মানুষের ভালোবাসা দেখে অভিভূত হয়েছেন ফাহমিদুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, সুযোগ পেলে তিনি আবারও ফিরতে চান বাংলাদেশে, যা শেয়ার করা হয়েছে ফুটবল সমর্থকদের সংগঠনের যোগাযোগ মাধ্যমে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। নিশ্চয়ই ফাহমিদুলের সুযোগ পেলে আবার ফিরতে চান এবং সেরা দলটাই নিয়ে যাচ্ছে, সেরা দলটাই আসলে গেছে ভারতে, এমনটাই বলছেন প্রেসিডেন্ট।
না এই মুহূর্তে তো আসলে যারা গেছে তাদেরকে বলতেই হবে সে সেরা দল নিয়ে গেছে, বাট এই সময় আমি আসলে অন্য ধরনের কোনো বিতর্ক হওয়া উচিত না, কারণ এখন আমাদের মেইন ফোকাস থাকা উচিত 25 তারিখের ম্যাচে, কারণ ওই ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি গ্রুপে দেখেন আমাদের গ্রুপে কিন্তু হংকং এবং সিঙ্গাপুর রয়েছে, তারাও কিন্তু এই 25 তারিখ কিন্তু তারাও ম্যাচ খেলবে। সুতরাং আমার কাছে মনে হয় যে এশিয়ান কাপ যদি আমাদের লক্ষ্য থাকে, আমাদের এই ম্যাচটাকে একটা ফাইনাল ম্যাচ হিসেবে নিতে হবে। আপনি যদি এখান থেকে 3 পয়েন্টস পান, দেন কিন্তু আপনার পরবর্তী ম্যাচ জুনে রয়েছে আপনার সিঙ্গাপুরের সাথে আমাদের হোমে, তখন যদি আপনি ওখান থেকে 1 পয়েন্ট পান, সিঙ্গাপুর যদি মোর স্ট্রং টিম ওখান থেকে, তখন কিন্তু আপনি ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে কিন্তু এশিয়ান কাপে এখান থেকে কিন্তু একটা দল ডিরেক্ট কোয়ালিফাই করবে এশিয়ান কাপে, আমাদের কিন্তু সুযোগ রয়েছে। বাট এই ম্যাচটাকে আমরা যেভাবে গুরুত্ব দিচ্ছি, আমার কাছে মনে হয় এখন সব একদিকে রেখে আমাদের ম্যাচের দিকে প্ল্যানিং করা উচিত, কারণ এই প্লেয়াররাই খেলবে এখানে, আসলে আপনি এখন কোনো অল্টারনেট চেঞ্জ করার কোনো সুযোগ নেই। বাট ফাহমুদুল অলরেডি বাংলাদেশের জার্সি পরে ফেলেছে, অফিসিয়ালি হয়তো সে ম্যাচে নামতে পারেনি, এবং ইন ফিউচার আমার হাই হোপ যে সে বাংলাদেশে, এবং প্রেসিডেন্টের কথা সেটা কিন্তু ক্লিয়ার যে 30 জন, এবং ইটস ট্রু যে নেক্সট সাফ ফুটবল রয়েছে আরো অনেকগুলি, এই বছর কিন্তু এশিয়ান কাপের আরো 4টা ম্যাচ আছে, অলমোস্ট কিন্তু 8টা-10টা ম্যাচ আপনার সামনে রয়েছে। সুতরাং এই ম্যাচগুলিতে কিন্তু ফাহমুদুলকে কোনো না কোনো সময় জাতীয় দলে ইনক্লুড হবে। এমনি আসলে একটু যদি ম্যাচে আবার ফিরে যেতে চাই, সম্ভাব্য ম্যাচটা কেমন হতে যাচ্ছে? আসলে ভারত সেখানেই অ্যাটাক করে, সেখানে আক্রমণ করে যেখানে বাংলাদেশ দুর্বল। বাংলাদেশ দুর্বলটা কোথায়? আমরা বিগত ম্যাচগুলো দেখেছি যে বাংলাদেশ আসলে 90 মিনিট যেতে যেতে কেন জানি ম্যাচটা ছেড়ে দেয়, এবং সেই একদম এন্ডে গিয়ে যে তীরে এসে তড়িৎ দোবার যে ব্যাপারটা আমরা কিন্তু বারবারই ভারতের সাথে এটা দেখি, এবং সেই সুযোগটা কিন্তু ভারত নিয়ে ম্যাচের রেজাল্ট ঘুরিয়ে দেয়। দেখেন বাংলাদেশ দলে যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, দুইটা জায়গাতে আমার কাছে মনে হয় যে খুব বড় ল্যাকিংস রয়েছে, স্পেশালি ডিফেন্ডিং এর ক্ষেত্রে এবং আমাদের গোল স্কোরিং এর জায়গায়। আমরা অনেক সহজ সুযোগ তৈরি করি বাট গোল করতে পারি না। আপনি যদি মনে থাকে কিংস এরিনা যে দুইটা ম্যাচ আমরা মালদ্বীপের সাথে খেলেছি, অনেক সুযোগ তৈরি হয়েছে বাট গোলে কনভার্ট করতে পারি না। আপনি যদি দেখেন ডিফেন্সে কিন্তু আমরা ওদেরকে বল দিয়ে দিচ্ছি, ওটা গোল করছে। তপু বর্মনের কাছ থেকে যে বলটা ওখান থেকে সেন্টার ব্যাক মিস্টেক করেছে, ওখান থেকে কিন্তু একটা গোল হয়েছে। আমি কাউকে ব্লেম দিচ্ছি না, বাট এই মিস্টেকগুলি কিন্তু ম্যাচে বড় আকার ধারণ করে। আই হোপ যে এই মিস্টেকগুলি তারা রিকভার করবে, এবং ইন্ডিয়ার সাথে এগুলি করাই যাবে না একদম। আমরা জানি ইন্ডিয়ার কিন্তু ফ্রন্টলাইন অনেক ক্লেভার প্লেয়ার রয়েছে, মাঝখানে লিস্টান ক্লাসও দুর্দান্ত ফর্মে রয়েছে, এবং যেটা বললাম যে ইন্ডিয়ার দলকে আপনাকে একটা জায়গায় প্রপার হ্যান্ডেল করতে হবে, সেটা হলো সেট পিস ডিফেন্ডিং। সেট পিস ডিফেন্ডিং এর সময় যদি আপনি ম্যান টু ম্যান মার্কিং করে যদি তাদেরকে ব্লক করতে পারেন, অ্যাট টাইম আপনাকে কিন্তু ম্যাচ প্লেতেও যদি আপনার হাই ইন্টেন্সিটি ম্যাচ হয়, তারা যদি হাই প্রেসিং করে, সেখানে কিন্তু আমাদের বল কন্ট্রোলের জন্য হামজা যেহেতু আসছে, আমার কাছে মনে হয় যে মিডফিল্ড আমরা কন্ট্রোল করতে পারবো। যেহেতু হামজা এসেছেন এবং তাকে যেহেতু আপনি এক্সপেক্ট করছেন যে হয়তো বা তাকে সেন্ট্রাল মিডফিল্ড দিয়ে তাকে স্টার্ট করাতে পারে, ফরমেশনটা কেমন হতে পারে? না ডেফিনেটলি এখানে হয়তো 4-2-3-1 ফরমেশনে খেলতে পারে, এমনও হতে পারে 4-2-3-1 এ হৃদয় এবং জামাল 4 ডিফেন্সের সামনে থাকবে, হামজাকে কিছুটা হলো উপরে দেবে। আপনি যেটা শুরুতে বলেছেন যে অ্যাটাকিং মিডফিল্ডে, বাট অ্যাটাকিং মিডফিল্ডে খেলো সে কিন্তু বক্স টু বক্স প্লেয়ার, সে যেমন ডিফেন্সকে হেল্প করে, অ্যাট টাইম সে মিড অ্যাটাকেও যেতে পারে। তো সেইখানে আসলে দেখা যেতে পারে হয়তো আলামিন যেহেতু স্ট্রাইকার হিসেবে হয়তো স্টার্টিং 11-এ যদি খেলে, রাকিব এবং হামজা, এবং এক সাইডে হয়তো ফাহিমকে দিয়ে স্টার্ট করানো হবে, এবং পিছনে যদি জামাল এবং হৃদয় থাকে, আমার মনে হয় দুর্দান্ত একটা কম্বিনেশন হবে, এবং এটা যেমন মোরসালিন হয়তো আসতে পারে। বাট আমি জানি না, এটা হয়তো কোচ তার প্ল্যানিংয়ে রেখেছে, বাট আমার কাছে মনে হয় যে কম্বিনেশনটা যদি আমাদের ভালো থাকে, যে 3-4টা ট্রেনিং সেশন আছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কম্বিনেশনের জন্য। তারা যদি কোপ আপ করে ফেলতে পারে, আমরা হয়তো ইন্ডিয়ার ম্যাচটা আমার কাছে মনে হয় যে আমরা কন্ট্রোল করতে পারবো, আমরা ম্যাচটা জিততে পারবো। আমরা কি ছেত্রী ভার্সেস হামজাই খেলা হতে যাচ্ছে কি? না এখন তো সেটাই বলে আর কি, কারণ দুই দলের দুজন সবথেকে বড় তারকা, এবং ছেত্রী যেহেতু ইন্ডিয়া, আমি যেটা বললাম ইন্ডিয়া দলটাতে কিন্তু এই স্ট্রাইকিং পজিশনটা তো বড় ল্যাকিং ছিল, হ্যাঁ ল্যাকিং ছিল, দেখা যায় কিন্তু আপনি ছেত্রীকে কিন্তু কোচ আবার তাকে নিয়ে আসছে, এবং এসে কিন্তু সে মালদ্বীপের সাথে ফ্রেন্ডলি গেমে গোলও করেছে। সুতরাং ডেফিনেটলি ছেত্রীর উপর তো একটা আমাদের বাড়তি নজর রাখতে হবে। অ্যাট এ টাইম তাদের ইন্ডিয়ান কোচ কিন্তু অলরেডি বলেছে যে ছেত্রী আমাদের হামজার উপরে তাদের একটা বড় নজর থাকবে। সুতরাং এটা এই ম্যাচটা যেহেতু দুই দলের দুজন বড় তারকা, তাদের উপরেই কিন্তু মেইন ফোকাসটা থাকবে। এবং এখানে কিন্তু আসলে দুই মাস্টার মাইন্ড, দুই কোচের আসলে ট্যাকটিক্স কি হবে বা তারা কিভাবে আসলে গেমটাকে সাজাতে যাচ্ছে, এটার উপর কিন্তু অনেক কিছু। না ডেফিনেটলি মূল কথা তো এখানে কোচের খেলাটা কিন্তু বাইরে থেকে এরা মাঠে ইমপ্লিমেন্ট করবে প্লেয়াররা। কোচ যদি তাদের প্ল্যানিংগুলি সাকসেস না করতে পারে, তখন তো আসলে আপনি ম্যাচ জিততে পারবেন না। সুতরাং দুইটা দলের দুই কোচের উপরে কিন্তু এখানে অনেক কিছু ডিপেন্ড করছে। নিশ্চয়ই আমরা আশা করব এই ম্যাচটা আসলে হামজার জন্য আরো রঙিন হোক, তার অভিষেক ম্যাচটা যেন বাংলাদেশ জিতে আসে। এমিলি আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময়। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজ 24 গেম অনে এই ছিল আজকের মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।